দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের ৬ দিন সকাল ৯টা ৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী সেলিব্রিটি মুর্তজা বশির। বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 11টা 30 সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা হৃদয় আল মিরু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। একজন কমেডিয়ানকে সাথে পেয়েছে, নিশ্চয়ই অনেক হাসি দিয়ে আজকের আড্ডাটা জমবে আর কি। এখন কি অভিনয়টা নিয়ে একটু বেশি ব্যস্ত, নাকি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজটা বেশি করা হচ্ছে? স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজটা বেশি হচ্ছে, স্টেজ শোগুলো করা হচ্ছে। আর এখন আমাদের খুব একটা ভালো শো যাচ্ছে প্রতি বৃহস্পতিবার গুলশান 2-এ স্ট্যান্ড আপ কমেডি শো, কমেডি হাউসের ব্যানারে। তো এই শোটা করে আমরা খুব মজা পাচ্ছি, খুব মানে অডিয়েন্সের রেসপন্সটা আমার ভালো আসছে। মানে লাইভ শোটা হচ্ছে, এটা খুব ভালো হচ্ছে। এটা হচ্ছে বৃহস্পতিবার করে হয়। আচ্ছা, 8টা 30-এ। লাইভ পারফরম্যান্সের ক্ষেত্রে তো আসলে আপনাদের যে জোকসগুলো থাকে সেগুলোর প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট হয়, কন্টেন্টগুলো একটু বেশি অডিয়েন্সের সাথে কানেক্টিং টাইপের কন্টেন্ট। সেই কন্টেন্টগুলো বাছাইয়ের ক্ষেত্রে আপনার মূলত কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে? সেটা আসলে আগে আমরা জেনে নেই যে প্রোগ্রামটা কোথায় হচ্ছে, এটা স্কুল, কলেজ নাকি ইউনিভার্সিটি, অডিয়েন্স কারা। আচ্ছা, সেটা একটা লাইন আপ থাকে যে এখানে যেহেতু এইসব অডিয়েন্স, তাহলে আমাকে এই ট্র্যাকে যেতে হবে, স্কুলের ট্র্যাকে, কলেজের ট্র্যাকে, বা কর্পোরেট লাইফে গেলে কর্পোরেট যে শোগুলো করি আমরা সেখানেও তাই, যে অডিয়েন্স কারা, অডিয়েন্স আসলে আমার কোন কথাটা বেশি রিসিভ করতে পারবে, আচ্ছা, সেই জায়গা থেকে আমরা এটা চুজ করি। এখন যেরকম ব্যাপারটি হয়েছে যে জনপ্রিয়তার বিষয়টা অনেকটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি আপনার সোশ্যাল মিডিয়াটা কিভাবে হ্যান্ডেল করেন বা ম্যানেজ করেন? এটা আমি নিজে হ্যান্ডেল করি। কিভাবে, মানে প্রতিদিন কন্টেন্ট দিচ্ছেন বা কিভাবে কাজ করছেন? না, আমি আসলে আমার যেটা পেজ আছে হৃদয় আল মিরু একই নামে, তো সেখানে প্রায় 2 লাখ ফলোয়ার্স। তো সেই জায়গা থেকে আমি যেটা করি যে ট্রেন্ডিং ইস্যু কি চলছে এখন বাংলাদেশে বা বিশ্বে, সেটা নিয়ে আমি কন্টেন্ট মেক করি। আর এর বাইরে হচ্ছে রিলেটেবল, মানে আমার লাইফে এমনটা ঘটে গেছে, নস্টালজিক করা মানুষকে, তো সেই বিষয়গুলো আমি বেশি মাথায় রেখে কন্টেন্টগুলো মেক করি এবং সেগুলো বেশি সাড়া ফেলে। কি রকম একদম খুব রিসেন্ট কন্টেন্ট থেকে? আমার রিসেন্ট একটা কন্টেন্ট খুব ভাইরাল, সেটা হচ্ছে যে স্কুল লাইফের জীবন। মানে আমাদের সময়ে, আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমার মনে আছে যে গ্রামের মেঠো পথে আমাদের প্রাইমারি স্কুলের টিচার আসতেছেন, আমরা অনেকেই পালায় যেতাম। আচ্ছা, হয়তো বাইসাইকেলে আছি, অনেকে আবার সাইকেল থেকে নেমে স্যারকে সালাম দিতাম, বা সাইকেল চালিয়ে কখনো স্যারকে আমরা পার হয়ে যেতাম না, স্যারকে টস করতাম না। তো রিসেন্ট এই মেমোরিটা আমি শেয়ার করছি মেক করে। গ্রামে গেলাম, এই 2 মাস হবে, জাস্ট খালি মেঠো পথে সাইকেল চালাচ্ছি, বাইসাইকেল, একটা হাফ প্যান্ট পরা আছে আমার আর একটা টি-শার্ট। সামনে একজন টিচার আসছেন, আমি নামলাম সাইকেল থেকে, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপর একটা ব্যাত আগায় দিলাম যে স্যার আপনি এই ব্যাতটা দিয়ে একটু আমাকে মারবেন। কয় কেন? কয় মারেন না স্যার। কয় আমরা এটা এখন মারতে ভয় পাই মিরু, আসলে এটা এখন মারা নিষেধ। স্যার আমরা মিস করে, আপনি একটু মারেন আমাকে। আমি হাত দিলাম, স্যার আমাকে মারলো, পরে আমি কান ধরে উঠবোস করলাম রাস্তার মধ্যে। আচ্ছা, শেষে বললাম যে আমরা সেই প্রজন্ম যে
আমরা স্যারদের কিভাবে শ্রদ্ধা করতাম, এভাবে ভালোবাসতাম, আমরা সেই প্রজন্মের এবং সেই জায়গা থেকে আসলে নৈতিক শিক্ষার জায়গাটা অনেক বেশি শক্তিশালী। তো এইটা ফেসবুকে দেওয়ার পর এটা মানে প্রায় 6000 শেয়ার হয়েছে আমার ফেসবুক থেকে। তাহলে তো অনেক অনেক মানে ভিউজ হচ্ছে, অনেক মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয়েছে। বাহ, হ্যাঁ চমৎকার। আর অভিনয়ের ব্যস্ততা কি এখন এমনিতে আছে কি? অভিনয় এই তো পরশুদিন একটা শুট করলাম, এটা 1 ঘন্টার নাটক। নাটকের নাম হচ্ছে মোটা পরিবার, রিসেন্ট আসবে, কোন চ্যানেলে যাবে এখনো জানি না, বাট শুট করা হয়ে গেছে। আর কয়েকটা ধারাবাহিকের কথা চলছে। আর নাটকে তো আমার এই এনটিভিতেই যাত্রা শুরু। আমি এনটিভিতে হাস্যতে যখন উইনার হলাম, তারপরেই এনটিভির ধারাবাহিক দিয়ে আমার নাটকেই পথ চলা শুরু। ডুগডুগি এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক মাসুদ সেজান ভাইয়ের। তারপর থেকেই তো স্ট্যান্ড আপ কমেডি, তারপর টিভি অভিনয়, এই চলছে আর কি। আচ্ছা, যখন আপনি হাসো সিজন 3 এর উইনার হলেন, মানে এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার না যে এরকম একটা জায়গাতে আমি উইনার হয়ে যাব, এটা তো নিশ্চয়ই স্বপ্নেও কখনো ভাবেনি। যখন হয়েছিলেন তখন নিশ্চয়ই লাইফে একটা বড় পরিবর্তন এসেছে নিঃসন্দেহে। সেই পরিবর্তনগুলো কি ছিল? যে পরিবর্তনে আমি এখনো আছি, মানে আসলে যে আমার পরিবর্তিত একটা অবস্থায় আছি, মানে এই লাইফে আমার আসার ইচ্ছে ছিল না কখনো। আমি স্কুলে হয়তো মজা করতাম, স্কুল কলেজে যেগুলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, লাইভ অডিয়েন্সের সাথে একটু ফান করার চেষ্টা করতাম। তো যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে, তখনই ব্যাপারটা বেশি সারা জাগলো আর কি, যে ক্যাম্পাসে, এত বড় ক্যাম্পাসে স্টেজে আমি সবাইকে হাসাচ্ছি। তো ওই জায়গা থেকে স্বপ্ন দেখা শুরু। পরে অডিশন হলো এনটিভিতে, সুযোগও পেলাম, তারপর এই তো উইনার হয়ে গেলাম। কিন্তু মানে সত্যি লাইফটা অন্যরকম। আমার ওই মুহূর্তটা খুব মনে পড়ে যে যখন আমাদের জাজ ছিলেন বাঁধন আপু, আসমিরি হক বাঁধন আপু, ডাক্তার এজাজ স্যার আর মাজাউল ভাই ছিলেন। তো বাঁধন আপু যখন আমার পারফরমেন্স শেষ হলো, যখন চেয়ার থেকে উঠে এসে দৌড়ে এসে আমাকে হাগ করলো যে মিরু তুমি যা করলা আমার মনে থাকবে, আমি তখনই না বুঝতে পারছিলাম যে আমার মনে হয় কিছু একটা হবে, সম্ভাবনা আছে। তারপরে তো একটু ভয় থাকে। যখন উইনার ঘোষণা করলো তখন আসলে বিশ্বাস করতে পারি নাই আমি যে আমি এত বড় একটা প্ল্যাটফর্মে, এনটিভি একটা জনপ্রিয় চ্যানেলে আমি সারা বাংলাদেশের উইনার হয়ে যাব। তো ওই ভালো লাগাটা, ওই রঙিন মুহূর্তটাকে ধারণ করছি। পরে আমি আর মানে কর্পোরেট লাইফ বা জব সেক্টরে আমি আর অ্যাপ্লাই করি নাই। তারপর থেকে আমার মনে হয়েছে না, যেহেতু এই লাইফটা আমাকে দিল এনটিভি, তাহলে এটা সম্পূর্ণ ইউটিলাইজ করাটা উচিত। কারণ ছোটবেলাটা কোথায় কেটেছে আপনার? ছোটবেলায় গ্রামে কেটেছে, পরিবারের সাথে। কোথায় সেটা? নীলফামারী। আচ্ছা, একটা সময় ছিল যে স্ট্যান্ড আপ কমেডিয়ান আসলে কি বা কিভাবে আসলে তারা কাজ করে, এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু আমরা অবগত ছিলাম না। এটা হয়তো খুব বেশি 4-5 বছর হবে বা 6 বছর মতন হবে যে আমরা এই বিষয়টার সাথে পরিচিত হচ্ছে। ওই সময়টা ছোটবেলাতে আসলে কাউকে দেখে মনে হয়েছিল কিনা যে এই বিষয়গুলো কাজ করেছে কিনা? না, আসলে আমার যেভাবে আসা আসলে কমেডি লাইনে, আমি যখন হাই স্কুলে পড়তাম প্রচুর বাংলা সিনেমা দেখতাম, আমি এখনো খুব দেখি। আচ্ছা, তো ওই সময়টাতে আমি ওই বিটিভিতে তো দেখতামই, তো আমরা সিটি প্লেয়ার ভাড়া করে দেখতাম। তো সেই জায়গা থেকে আমি মিমিক্রি করতাম প্রিয় নায়কদেরকে। আচ্ছা, কাদের মিমিক্রি করা হতো? ওমর সানি, মান্না, নায়িকা শাবনূর, তারপর ভিলেন এটিএম শামসুজ্জামান, এই মানুষগুলোকে আমি মিমিক্রি করতাম। সিনেমা ওরা কিভাবে ডায়লগ দিচ্ছে, একটা সিনেমা দেখার পর আমি বন্ধু মহলে শেয়ার করতাম, দেখ আজকে এই সিনেমাটা দেখলাম, এখানে মান্না ওমর সানি এভাবে কথা দিচ্ছে। তো এটা করতে করতে সবাই বলছে তুই তো ওইভাবে করতেছিস রে মিরু। হ্যাঁ তাই নাকি? তো এটা করতে করতে স্কুলে, তারপর কলেজে ওই প্রোগ্রামগুলো হতো না, তো সবাই বলতো তুই উঠ, মঞ্চে উঠ, তুই ওমর সানির মিমিক্রিটা কর। তো এই যে একটা ফান ক্রিয়েট করা। কার মিমিক্রি বেশি করা হতো? মান্না, ওমর সানি। হ্যাঁ, শুনি না একটু। না, যেটা ওমর সানির সিনেমা দেখার পর যেটা মনে হইতো, আমি যেটা করতাম, সিনেমাতে মৌসুমী আপা থাকতো, হ্যাঁ, তা বলতো যে একটা সিকুয়েন্স আমি দেখলাম যে ওমর সানি ভাই ডায়লগ দিয়েছে এভাবে, না সুমি না, আমি সুমিকে ভালোবাসি, সুমি আমার প্রেম, সুমি আমার ভালোবাসা, এই পাপ্পা সুমিকে যদি আমার বুকে ফিরে না দাও আমি বাড়ি থেকে চলে যাবো পাপ্পা, সুমি উপর থেকে নেমে এসে সুমি। মানে এই যে মজাগুলো করতাম, তো এটা রিয়েল লাইফে আসলে ভালোবেসে তার মিমিক্রি করার ব্যাপারটা। পরবর্তীতে আপনি যখন হাসোতে আসেন তখন এটা কি কাজে লেগেছে কিনা? না, হাসো সিজন 3-তে আসার পর আমি মিমিক্রি কখনো করি নাই, এটা করতে হয় নাই আসলে। তো সেই জায়গা থেকে আমার এমনি যেগুলো কন্টেন্ট ছিল সেগুলো দিয়েই করা হয়েছে। তো এটা দরকার পড়ে নেই, দরকার পড়লে অবশ্য করার চেষ্টা করতাম। তবে
এনটিভি সিজন 3 তে উইনার হওয়ার পর আমি তো সিজন 4, 5, 6, 7 পর্যন্ত মেন্টর হয়ে আছি। এনটিভির অনেক প্রোগ্রামে আমার এই মিমিকগুলো করা হয়েছে। মানে আপনি 3 তে উইনার হলেন এবং 4, 5, 6 আপনি 7 পর্যন্ত আপনি মেন্টরশিপে ছিলেন। তো যখন আপনি নিজে শিখেছেন, একটা সময় তো নিজে নিজে করাই যে এক রকমের ব্যাপার থাকে, আরেকটা হচ্ছে যে জোকস কি, পাঞ্চ লাইনটা কোথায় মারতে হবে, কোন জায়গাটাতে মানুষ হাসবে, এই ব্যাপারটা আসলে আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা আসলে হয় কি যে আমাদের আমি যখন সিজন 3 তে আসার আগেই আপনি চিনবেন আমাদের আবুহিনা রনি ভাই, আমার ইউনিভার্সিটির বড় ভাই, আমার ডিপার্টমেন্টের বড় ভাই। তো সেই জায়গা থেকে আমরা আগে থেকে পরিচিত। তো ভাই ক্যাম্পাসে থাকতো, ক্যাম্পাসে ঘুরতাম একসাথে। তো তারপর ভাই একটা প্রোগ্রামে কি চ্যাম্পিয়ন হয়ে আসলেন সেই অবস্থায়। তখন ওই আমার মধ্যে এই ব্যাপারটা দেখছে যে আমি ফান করতে পারি। তো মূলত রনি ভাই আমাকে বেশি ইন্সপায়ার করছে যে মিরু তুমি এটা কন্টিনিউ করো, তুমি পারবা। তো ওই যে স্পিরিটটা নিলাম, এনার্জিটা নিলাম, তারপর থেকে করা। এবং ভাইয়ের সাথে প্রচুর জায়গা যাওয়া হয়েছে, লাইভ শো দেখা হয়েছে, ভাইয়ের সাথে ঘোরা হয়েছে। ভাই নিয়ে যেত ইচ্ছা করে আমাকে যে চল তুই আমার সাথে। হ্যাঁ, তারপর তো এনটিভিতে আসলাম। আসার পর এখানে যাদেরকে মেন্টর পেলাম, শাওন ভাই, সাইফুল ভাই, পরশ ভাই, 3 জন মেন্টর ছিলেন সিজন 3 তে। তো এখানে এসে যে হাতে কলমে শেখা যায়, কমেডির যে পাঁচ লাইনটা স্ট্যান্ড আপ কমেডির শোতে এটা একটা গল্প বলা, শেষে পাঁচ লাইনটা ডেলিভারি দেওয়াটা, ওই জায়গায় হাসবে দর্শক, পজ নিয়ে বলাটা, এটা আমি এনটিভি হাসো করে শিখেছি। আচ্ছা, আর এর আগে যা করেছি সব লাইভ অবজারভেশন। আচ্ছা, আপনার যারা মেন্টর, পরবর্তীতে আপনি নিজেও মেন্টর হয়েছেন এবং তাদের সাথে কিন্তু একই কাতারে কাজ করেছেন, এই ব্যাপারটা কেমন ছিল? এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। যে মানুষগুলো আমাকে শেখাইলো, যে মানুষগুলোর মাধ্যমে আমি উইনার হয়ে গেলাম, আবার এনটিভি আমাকে সেই সুযোগটা করে দিল যে তুমি মেন্টর হওয়ার যোগ্যতা রাখো, তুমি এখানে মেন্টর হয়ে কাজ করো। যেহেতু উইনার, এই যে একটা আত্মবিশ্বাস, তাই না? এই যে একটা আত্মবিশ্বাস, সেই জায়গা থেকে অবশ্যই আমার মেন্টররা সাপোর্ট করছে যে ও পারবে। কোনো মেন্টর যদি বলতো না ও পারবে না, তাহলে আমাকে কোনো ডিরেক্টর বা প্রডিউসার আমাকে নিত না। তো সেই মেন্টররা সাপোর্ট দিচ্ছে যে মিরুর মধ্যে সেই ক্রিয়েটিভিটি আছে, ও পারবে। তো আল্লাহর রহমতে সেই সিজন 3 থেকে এখন পর্যন্ত আমি 4 থেকে এখন পর্যন্ত মেন্টর হিসেবে আছি। এবং এটা অন্যরকম ভালো লাগা যে মেন্টর হয়ে আবার মেন্টরকে পাওয়া, মেন্টরের সারিতে বসা, একই কাতারে বসে কাজ করা। হ্যাঁ, তখনও একটু কি কম্পিটিশন ব্যাপারটা কাজ করে কিনা অন্যান্য মেন্টরদের সাথে? কারণ যখন এই যে সিজন 7 মাত্র তো শেষ হলো, তো যখন দেখেন যে অন্যান্য মেন্টরদের আন্ডারেও আরো কিছু পার্টিসিপেন্টস আছে, আপনার আন্ডারেও কিছু পার্টিসিপেন্টস আছে, একটা তো কম্পিটিশন কাজ করে না? এখানে সব মেন্টরদের একটা ব্যাপার আছে যে এখন তো মেন্টরের সংখ্যা বাড়ছে, এখানে পার্টিসিপেন্টদের জন্য মেন্টররা মানে আমরা নিজেরাই ঠিক করে রাখতাম যে আসলে মানে মিরু এখন কোন কাজটা করাবে, পার্টিসিপেন্টদের অ্যাক্টিংটা ধরিয়ে দেওয়া, ওর জোকটা ঠিকমতো ডেলিভারি দেওয়া হচ্ছে কিনা, রিহার্সেলটা করানো, তো এরকম ভাগ থাকতো। বা কোনো একটা পাঞ্চ রিক্রিয়েট করা, সেই জায়গাটা। বা সাইফুল ভাই অনেক জোক জানে, হিউজ জোক জানে, যে কোনো টপিকে আপনি বলবেন জোক বলবেই। তো সেই জোকের সংগ্রহের ব্যাপারটা, তারপর এই সবার একটা ভাগ থাকতো যে আসলে কাকে দিয়ে কোন কাজটা হবে, কে কোনটাতে এক্সপার্টাইজ। এখানে অনেক স্ক্রিপ্ট রাইটিং করতো, মানে যেগুলো আমাদের কন্টেন্ট থাকতো আর কি। মানে এটা একটা সম্মিলিত কাজ। হয়তো আমি একটা রিহার্সাল করাইলাম, তখন সবাই মিলে আমরা দেখতেছি যে ওই পার্টিসিপেন্টটা কি করতেছে। সব মেন্টর একসাথে চেয়ারে বসে আছে যে তুমি পারফরমেন্স করো। তখন আমাদের অবজারভেশনগুলো আমরা শেয়ার করি যে ভাই এটা হচ্ছে, শাওন ভাই এই জায়গায় এটা বললে মানে ভালো হবে, তার স্ট্রেংথ উইকনেস সেগুলো তাকে ধরিয়ে দেওয়া, সবাই একসাথে শেয়ার করে কাজটা। আপনার লাইফের সবথেকে স্ট্রাগলিং পার্ট অ্যাজ এ কমেডিয়ান কোথায় ছিল বা মানে কখন ছিল? এখন যেহেতু একটা প্রতিযোগিতার মাধ্যমে আমি এসেছি, তো ওইটা তো একটা স্ট্রাগলিং ছিলই। হ্যাঁ, তো ওই মুহূর্তটা আমি যদি মনে করি যে রিয়েলিটি শোতে আসলে সো টাফ, মানে প্রত্যেকটা এপিসোডে বাদ পড়ার সম্ভাবনা থাকে এবং সেইটা মাথায় রেখে কম্পিটিশনটা করতে হয়। সো যেহেতু একটা কম্পিটিশনে আমি এসেছিলাম, তো সেই জায়গা থেকে ওই পার্টটুকুই আমার লাইফে কমেডি করতে এসে খুব মনে হয়েছে। বাবা মার সাপোর্ট বা ফ্যামিলি সাপোর্ট? বাবা মার সাপোর্ট 100% ছিল। এখনও এই যে আমি ইউনিভার্সিটি লাইফ শেষ করছি, ওদের কোনো নাই যে ডিমান্ড নাই বা রিকোয়ারমেন্টস নাই, তুমি চাইলে ভালো কিছু করতে পারছো, চাকরি করো। সবার তো ডিমান্ড থাকে যে চাকরি করবে। তো আমি বলছি এটাই আমার কাজ, আমি এখানে ভালো আছি, এখানে মানুষ আমাকে চিনতে পারতেছে, দেখতে পারতেছে, একটা খ্যাতি আছে। তো আমি তো এটাই হতে চেয়েছিলাম অবশ্যই ইউনিভার্সিটি লাইফে এসে। তার আগে হয়তো আমার আব্বা ভাবতো যে আমি হয়তো একটা কর্পোরেট জব করব, হয়তো গভর্নমেন্ট জব করব, কিন্তু সেই আশাটা আসলে আমি ফিল আপ করতে পারি নাই। কিন্তু সেই আশার চাইতে আরো বেশি কিছু ভালো কিছু এখন ওরা মানে ড্রয়িং রুমে বসে আমাকে দেখে, তো মানুষ ফোন করে বলে যে তোমার সন্তানকে, তোমার ছেলেকে আমরা দেখলাম। তো যখন এটা শোনে না, তখন আর
কিছু বলে না। তো বলছে ওর লাইফ, ও আসলে ওর মতো করে ভালো আছে, ও থাকুক। সুখে থাকতে হলে আসলে বাড়ি গাড়ি টাকা পয়সা থাকতে হবে এমনটাও না। আমি এটা বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ আমি এখানে ভালো আছি, ভালো আছি। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন যে কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, আচ্ছা, তাই না? তো সবার ভালো থাকা, সুখে থাকার মানে জায়গাগুলো আলাদা। হ্যাঁ, আপেক্ষিক বিষয়গুলো। আপনার বন্ধু মহল পরিবর্তন হয়েছে কিনা জনপ্রিয়তাটা যখন এসেছে বা আপনি মানুষের কাছে যখন পরিচিতি পেয়েছেন? বন্ধু সংখ্যা বাড়ছে। তো যেহেতু ইউনিভার্সিটি লাইফ, স্কুল লাইফের বন্ধুগুলো তো বন্ধুই, এই বন্ধুগুলোর সাথে অন্য কোনো বন্ধুর কম্পেয়ার করা যাবে না। সো এই বন্ধুগুলো আমার সবার ঊর্ধ্বে। বন্ধুগুলো আমাকে মানে পুশ করছে বলেই কিন্তু আমি আজকে এই জায়গায়। আচ্ছা, যখন বন্ধুদের সাথে থাকেন বা পরিবারের সাথে থাকেন তখন কি জোকস বলা হয়? জোকস বলা হয় মানে কি, মানে আড্ডার ছলে অনেক কথা চলে আসে। আমি একটা মনে করেন যে আমরা চা খাচ্ছি, একসাথে বসে আড্ডা মারতেছি, হ্যাঁ, এই যে এখানে আমাদের এটাকে রং চা দিচ্ছে না, আমি যদি আপনাকে বলি আপু যে আপনি গরুর দুধ খাইতে ভালোবাসেন, খান তো আপনি, আপনি সত্যি বলেন, খাইতে কোনো সমস্যা হয় না তো? আমার একবার সমস্যা হয়েছিল। কিরকম? আমি খাইতে গেছি, গরু মুখের উপর বসে পড়ছে। তাই না? তো এই যে আড্ডা চলে বলা, হ্যাঁ, যেমন আমরা আড্ডা চলে আমরা অনেকে গান গাই, হ্যাঁ, অনেকে জোক বলি, ফান করি। আমরা স্কুল লাইফে হচ্ছে যে সবার একটা ড্রিম থাকতো যে বড় হয়ে কি কি হবে। আপনাকে জিজ্ঞেস করছেন স্কুল লাইফে বড় হয়ে কি হবেন, আপনি কি স্বপ্ন আপনার পূরণ হয়েছে? কিছুটা কিছুটা, কারো হয়ই নাই। হ্যাঁ, আমার বন্ধুরা বলতো যে আমি বড় হয়ে ডাক্তার হব। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ওর স্বপ্নটা পূরণ হয়েছে, ও এখন গরুর ডাক্তার। হ্যাঁ, আমার এক বন্ধু বলছে যে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, তো তারও স্বপ্ন পূরণ হয়েছে, এখন সে গাড়ির গ্যারেজে গাড়ির ইঞ্জিন ঠিক করে। আর আমারে বলছিল যে তুই বড় হয়ে কি হবি মেরু? আমি তখনই বলছিলাম যে আমি বড় হয়ে গবেষক হব। আচ্ছা, তো আমি কিসের গবেষক হব? কিসের গবেষক? ওইটা নিয়ে আমি এখনো গবেষণা করতেছি। সেই গবেষণা এখনো চলমান। তো এই যে মজাগুলো করা, আমাদের স্কুল লাইফে অনেকেই সব টিচারই হোমওয়ার্ক দিত, বাড়ির কাজ দিত কিনা, আপনিও ফেস করে এসেছেন, বাড়ির কাজ করে না আসলে মায়ের খেতে হবে। তো আমার এখন যেটা মনে পড়ে, আমাদের বলছিল যে বাড়ির কাজ রবীন্দ্রনাথ কি ছিলেন, রবীন্দ্রনাথ কি ছিলেন এটা শিখে আসতে হবে। আচ্ছা, আপনি বলেন রবীন্দ্রনাথ কি ছিলেন? কি ছিলেন? আপনি বলেন কি ছিলেন? আপনি কি শিখে এসেছিলেন? আমার বন্ধুরা বলছে যে কবি, হ্যাঁ, কেউ বলছে যে লেখক। তো আমার খাতায় যেটা আমি লিখছি, স্যার আমার খাতা থেকে বলছে মিরু রবীন্দ্রনাথ কি ছিলেন, তুমি কি লিখছো? স্যার ঠাকুর ছিলেন, ঠাকুর। তো এই যে মজাগুলো করা, এই যে ফাঁকিবাজিগুলো করা, তো এই ফাঁকিবাজি থেকে আসলে অনেক জোকস চলে আসে। সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা আছে? সামনের, আমি একটা কথা খুব ভালোভাবে এটা ফিল করি যে সামনের দিনগুলো নিয়ে যদি বলতে হয়, যে আমার লাইফে যা হয়েছে ভালো হয়েছে, এখন যা হচ্ছে ভালো হচ্ছে, এবং ভবিষ্যতে যা হবে ভালো হবে। অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করি। অনেক অনেক ভালো কিছু হোক জীবনে, প্রত্যাশাগুলো বা ইচ্ছার জায়গাগুলো পূরণ হোক, সব থেকে বড় কথা এটাই। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আজকে এই এনটিভির নিমন্ত্রণে এখানে আমাকে আহ্বান করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।